আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই এম আরিফ, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আরিফ এডুকেয়ার। আজকে বেসিক ইংলিশ A to Z পার্ট 3-তে শিখব অর্থ অনুযায়ী সেন্টেন্সটা কত প্রকার হতে পারে। তার জন্য প্রথমে আমরা শর্ট একটা ভিডিও দেখব। শর্ট ভিডিওটা প্রথমে দেখে নাও। তার জন্য প্রথমে আমরা শর্ট একটা ভিডিও দেখব। শর্ট ভিডিওটা প্রথমে দেখে নাও। কীরকম ছিল? ওঠো, উঠতে বলতেছিল মেয়েটা ছেলেটাকে। এই ওঠোটা কি বোঝায় বলো তো? ওঠোর অর্থ কি? একটা আদেশ করা বোঝাচ্ছে না? ছেলেকে আদেশ করা বোঝাচ্ছে ওঠো। তারপরে বলেছিল কি বলতো, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? তুমি এই সব বাক্যটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো এটা কি করতেছে, প্রশ্ন করতেছে। তাহলে প্রথমটা কি বোঝাচ্ছিল? আদেশ। দ্বিতীয়টা হচ্ছে প্রশ্ন। তারপরে ছেলেটা কিন্তু ঘুম থেকে উঠেছিল, ওঠার পর বলেছিল গতকাল মাথায় ব্যথায় ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলেছে সকাল সকাল ঘুমাতে। আমি সারা রাত জেগেছিলাম আর ভাবছিলাম কখন সকাল হবে, কখন সকাল হবে। যখনই সকাল হয়েছে আর ঘুমিয়ে পড়ছি। এটা কি বলতো? ওই ছেলেটা তার মনের অবস্থাকে বর্ণনা করছিল। প্রথমটা আদেশ দেখলা, তারপরে কি দেখলা? দ্বিতীয়টা দেখতে পেলা, সেটা হচ্ছে প্রশ্ন। তৃতীয়টা হচ্ছে কি? মনের অবস্থার বর্ণনা বা বিবৃতি। তারপরের এক পর্যায়ে কিন্তু ছেলেটা বলেছিল, তারপরে এক পর্যায়ে ছেলেটা কিন্তু বলেছিল, আরে কি অশিক্ষিত ডাক্তার, আল্লাহ জানে কত রোগী এইভাবে রাত জেগে জেগে মারা গেছে। এইরকম দেখো, ওই ছেলেটা কিন্তু একেবারে অবাক হয়ে গেছে। হ্যাঁ, কি অশিক্ষিত ডাক্তার, এইরকম অবাক হওয়াও কিন্তু বোঝায়। তাহলে প্রথমটা আমরা দেখলাম আদেশ, তারপরে আমরা দেখলাম প্রশ্ন, তারপরে আমরা দেখলাম বর্ণনা, তারপরে আমরা দেখলাম এইরকম অবাক হয়ে যাওয়া। আসলে এই কয়টা ক্যাটাগরি আসলে সেন্টেন্সের ভিতরে নয়, এছাড়াও অনেকগুলো রয়েছে। যেমন আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা, প্রশ্ন, এই রকম অনেকগুলো অর্থই আসলে সেন্টেন্স হতে পারে। এই সবগুলোকে আসলে 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 5টা ক্যাটাগরি ইনক্লুড করা হয়েছে। সেই 5টা ক্যাটাগরি আসলে হচ্ছে 5 প্রকারের সেন্টেন্স। সেই 5 প্রকারের সেন্টেন্সগুলো আবার কি কি? ওই 5 প্রকারের সেন্টেন্সগুলো আসলে এগুলো: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইম্পিরেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আসলে যত প্রকারের সেন্টেন্স হতে পারে সবগুলোকে এই 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন প্রথম ক্যাটাগরি কি ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কিন্তু এক পর্যায়ে দেখেছিলাম কিছু কিছু বাক্যর অর্থ এমন হয় যেগুলো আসলে বর্ণনা করা বোঝায় বা বিবৃতি করা বোঝায়। এই বর্ণনা বা বিবৃতি যেই সেন্টেন্স দ্বারা বোঝাবে সেটাই হচ্ছে আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? বিবৃতি বোঝায়। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওই মেয়েটা কিন্তু বলেছিল তুমি এখনো ঘুমাচ্ছ কেন? প্রশ্ন না? হ্যাঁ, প্রশ্ন। এইরকম যত ধরনের প্রশ্ন হতে পারে সব ধরনের প্রশ্ন আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে তুমি বলতে পারো যে সকল সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেগুলোকে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তারপরের ক্যাটাগরি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তুমি কিন্তু ভিডিওটার প্রথমেই দেখেছিলে, বলেছিল ওই মেয়েটা বলেছিল ওঠো। হ্যাঁ, ওঠো শব্দটা আমরা কি বলেছিলাম? এটা হচ্ছে এক ধরনের আদেশ। এরকম আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝাবে সেগুলো আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ আমরা দেখলাম ওঠো। নিষেধ কি বলবে বলো তো? নিষেধটা কেমন? বৃষ্টিতে ভিজো না, এইরকম হবে নিষেধ। অ্যাডভাইসটা কেমন হবে? প্রতিদিন সকালে উঠে হাঁটতে যেও, এইরকম অ্যাডভাইস হতে পারে। তা এগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতর আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ থাকবে। তাহলে তুমি বলতে পারবে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ বোঝায় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে কেমন? কিছু কিছু সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্স দ্বারা আসলে মনের ইচ্ছা বা প্রার্থনাকে বোঝায়। যদি মনের ইচ্ছা এবং প্রার্থনাকে বোঝায় তাহলে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। মনের ইচ্ছা আবার প্রার্থনাটা কেমন হবে?
যেমন অনেক সময় বলে না, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, তুমি অনেক বড় মানুষ হও, তুমি 100 বছর বেঁচে থাকো। এইরকম ইচ্ছা এবং প্রার্থনা যদি বোঝায় তাহলে কি হবে? অপটেটিভ সেন্টেন্স হবে। তাহলে অপটেটিভ সেন্টেন্স দ্বারা তারপরের ক্যাটাগরি রয়েছে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আবার কী রকম? আমরা কিন্তু এখানে দেখেছিলাম বাবা নিউটন সাহেব কিন্তু অবাক হয়ে গেছিল, কি অশিক্ষিত ডাক্তার, আল্লাহ জানে কত রোগী এইভাবে রাত জেগে জেগে মারা গেছে, এরকম না? এরকম রিয়েকশনালা বাক্য, হুট করে তুমি কোনো একটা কিছু দেখে ফেললা এবং চমকে উঠলা, এইরকম ধরনের বাক্য হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হুট করে যদি আমাদের কেটে যায় তাহলে কি বলি? উহ। ব্যথা করলে কি হবে? ইস। এরকম হবে না? এই দেখুন, উ, ইস, আহ। তারপরে আমরা যদি খুবই আনন্দ পাই, ওয়াও, অ্যামেজিং, এই বলি না? এই ধরনের বিস্ময়সূচক বাক্য যেগুলো হবে সেগুলোকে বলা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলো মনের তাৎক্ষণিক আবেগ এবং অনুভূতি প্রকাশ করে যেই সেন্টেন্স দ্বারা, সেই সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা কিন্তু 5টা ক্যাটাগরি নরমালি আমরা বুঝলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বিবৃতি বা বর্ণনা করা বোঝাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রশ্ন করা বোঝাবে, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝাবে, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা এবং প্রার্থনা বোঝাবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ প্রকাশ পাবে, তাৎক্ষণিক আবেগ প্রকাশ পাবে। এখন আমরা এই সেন্টেন্সগুলো আসলে বিস্তারিতভাবে জানবো। বিস্তারিতর মধ্যে থাকবে এই সেন্টেন্সটা আবার কত ভাগে ভাগ হতে পারে, সেগুলোর স্ট্রাকচার কেমন, এই রকম আমরা কিন্তু নরমালি শিখেছি। এবার আমরা একটু বিস্তারিত দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা কিন্তু শিখেছি, যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা করা বোঝাবে সেগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়। এই 2 ভাগ হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কেমন? যেই সেন্টেন্সগুলো দ্বারা কোনো কিছুকে স্বীকার করা, মেনে নেওয়া বা হাবোধক অর্থ বোঝাবে সেগুলোকে বলা হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যেই সেন্টেন্সগুলো দ্বারা কোনো কিছুকে অস্বীকার করা, মেনে নেওয়া বোঝাবে না, তখন সেটাকে বলা হবে নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো নাবোধক অর্থ প্রকাশ পাবে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা কেমন হবে? এক্সাম্পল, আহসিনা গোস টু স্কুল। নেগেটিভ সেন্টেন্সের এক্সাম্পলটা কেমন হবে? নেগেটিভ সেন্টেন্সটা এরকম, আহসিনা ডাজ নট গো টু স্কুল। এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যেটা লিখলাম তার স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচার, তুমি যে কোনো সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে তুমি যদি বাংলা থেকে ইংরেজি করতে চাও তাহলে তার একটা মিনিমাম স্ট্রাকচার দরকার। সেই স্ট্রাকচারটা কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে এইরকম হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে হচ্ছে ভার্ব, এটা হবে টেন্স অনুযায়ী, কিন্তু ভার্ব হবে, প্লাস হচ্ছে এক্সটেনশন। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব। স্ট্রাকচারটা তাহলে কীরকম হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব বসবে টেন্স অনুযায়ী, তারপরে একটা নট হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর তারপরে হচ্ছে এক্সটেনশন। তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এই নট শব্দটা কিন্তু কখনো একা একা বসে না, এটা সাহায্যকারী ভার্বের সাথেই বসে। কখনো এরকম কোনো বাক্য পাবে না যেখানে নট আলাদা করেই বসানো হয়েছে। নট কারোনাতে কারোর সাথেই বসবে কোনো সাহায্যকারী ভার্বের সাথে। যেমন হচ্ছে ডু নট, ডাজ নট, অ্যাম নট, ইজ নট, আর নট, ওয়ার নট, এইরকম কখনো একা একা নট বসে না। এই আমরা শিখে ফেললাম অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। তারপরে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? আমরা কিন্তু প্রথমেই শিখে ফেলেছি, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমাদের জানতে হবে যে প্রশ্ন কতভাবে হতে পারে। প্রশ্ন হতে পারে 2টা ওয়েতে। একটা হচ্ছে
প্রশ্ন হয় দুইটা ওয়েতে। একটা হচ্ছে এমন কিছু কিছু প্রশ্ন যেগুলোকে ইয়েস এবং নোর মাধ্যমে উত্তর করা যায়, আর এমন কিছু কিছু প্রশ্ন যেগুলোকে ইয়েস এবং নোর মাধ্যমে উত্তর করা যায় না। যেই সেন্টেন্সগুলোকে ইয়েস এবং নোর মাধ্যমে উত্তর করা যায় তার স্ট্রাকচার হবে এরকম। তাহলে স্ট্রাকচারটা হবে এইরকম, প্রথমে হবে সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, একটা প্রশ্নবোধক চিহ্ন। কেমন? যেমন আমরা একটা এক্সাম্পল লিখতে পারি। দেখো আমরা এক্সাম্পল লিখেছি, ডিড শি হ্যাভ এ কার? তার কি কার রয়েছে? সে কি উত্তর দেবে? মেবি ইয়েস অর নট। হ্যাঁ, যদি সে ইয়েস উত্তর দেয় অথবা না উত্তর দিতে পারে, নো ইয়েস অথবা নো উত্তর দিতে পারে। তা দেখো স্ট্রাকচারের সাথে মিলে কিনা। প্রথমে কি বসেছে? ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, তা সাহায্যকারী ভার্বটা অবশ্যই কিন্তু টেন্স অনুযায়ী বসাতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট, এই তো সাবজেক্ট বসেছে। তারপরে হচ্ছে ভার্ব, এই তো ভার্ব। তারপরে হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে তুমি যখন ইয়েস এবং নো দ্বারা উত্তর করা যায় এরকম প্রশ্ন করতে চাইবে, তখন এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। যেমন তুমি আরও বলতে পারো, সে কি স্কুলে গিয়েছিল? এটাকে তুমি যখন ইংরেজিতে ট্রান্সফর্ম করবে তখন অবশ্যই এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। এখন ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যায় না এমন কিছু প্রশ্ন আমরা দেখব। ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যায় না এমন প্রশ্নগুলো কি হতে পারে? যেমন তোমার বাড়ি কোথায়? তুমি কি উত্তর দেবে? হয় বগুড়াতে দেবে, না হলে সোনাতলা দেবে, না হলে রাজশাহী দেবে, এরকম না? তাহলে তুমি আবার যদি কেউ প্রশ্ন, কি উত্তর দেবে? তুমি যদি 6-এ পড়ো, ক্লাস 6, তুমি যদি ক্লাস 10-এ পড়ো, ক্লাস 10, তুমি যদি বিএ অনার্সে পড়ো, বিএ অনার্স, এরকম বলতে হবে। এগুলো কি ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যাবে? একদম কিন্তু না। আসলে যেগুলোকে ইয়েস এবং নো দিয়ে উত্তর করা যায় না সেগুলোর স্ট্রাকচার হবে সেম এই রকমই, শুধুমাত্র সামনে একটা ডাব্লিউএইচ কোশ্চেন হবে। এখানে একটা কি হবে? ডাব্লিউএইচ কোশ্চেন হবে, সামনে একটা ডাব্লিউএইচ কোশ্চেন হবে। এখন ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আবার কি কি? তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আবার কি কি? ডাব্লিউএইচ কোশ্চেনগুলো হচ্ছে হু, হুইজ, হোম, হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়ার, হুজ, হাউ। এই কয়টা আসলে মূলত ডাব্লিউএইচ কোশ্চেন। এই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারাও কিছু বাক্য শুরু হতে পারে বা কিছু প্রশ্নবোধক বাক্য শুরু হতে পারে। যেই প্রশ্নবোধক বাক্যগুলো আসলে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো দ্বারা শুরু হয় সেগুলো আসলে ইয়েস এবং নোর মাধ্যমে উত্তর করা যায় না। তার স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, এরকম করে বসবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এক্সাম্পল হিসেবে লিখেছি, হোয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক? সে কেন কাজটা করেছিল? সে কেন কাজটা করেছিল? এটা একটা প্রশ্ন না? অবশ্যই একটা প্রশ্ন। স্ট্রাকচারটাকে তুমি দেখো, প্রথমে আমরা কি লিখেছি? ডাব্লিউএইচ কোশ্চেন লিখেছি, তারপরে কি সাহায্যকারী ভার্ব বসিয়েছি, মিল আছে না? মিল আছে। তারপরে হচ্ছে সাবজেক্ট, এই তো সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, এই তো ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এইরকম আসলে দুইটা ওয়েতে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা স্টার্ট হতে পারে। একটা হচ্ছে ইয়েস এবং নো দ্বারা উত্তর করা যায় এমন, আর একটা হচ্ছে ইয়েস এবং নো দ্বারা উত্তর করা যায় না এমন। এই দুইটাই কিন্তু আমরা শিখে ফেললাম, দুইটার স্ট্রাকচার। সেন্টেন্স কিন্তু আমরা শিখেছি। ইম্পারেটিভ সেন্টেন্স কি? যেই সেন্টেন্স দ্বারা কোনো কিছুর আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ করা বোঝাবে সেটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ কেমন হতে পারে? প্রথমেই বা ওই ভিডিওতে তুমি দেখেছিলে, ওঠো, কাম, গো, এগুলো কি হতে পারে? আদেশ। অনুরোধ কেমন হতে পারে? দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, এরকম না? এগুলো হচ্ছে অনুরোধ। উপদেশ কেমন হতে পারে? উপদেশ কিন্তু হতে পারে, হ্যাঁ, তোমার নিয়মিত 6 ঘন্টা লেখাপড়া করা উচিত, উপদেশ না? এগুলো কিন্তু উপদেশ। তারপরে এমনও হতে পারে, প্রস্তাব হতে পারে, চলো আমরা দুজনে একটু হেঁটে আসি। এইরকম আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব যেই সেন্টেন্সগুলো দ্বারা বোঝাবে সেগুলো হচ্ছে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং। এটা স্টার্ট হয় দুইটা ওয়েতে, একটা হচ্ছে ভার্ব দিয়ে আর একটা হচ্ছে লেট দিয়ে। যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে স্ট্রাকচারটা কেমন হবে, এবং লেট দিয়ে শুরু হলে স্ট্রাকচারটা কেমন হবে, চলো আমরা একটু শিখে নেই।
বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত এই কয়েকটা স্ট্রাকচারকে ফলো করে। প্রথমটা হচ্ছে দেখো আমরা কি লিখেছি ভার্ব প্লাস এক্সটেনশন, প্রথমটা লিখেছি হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন। এটা আবার কেমন, কিছু কিছু সেন্টেন্স রয়েছে সরাসরি ভার্ব দিয়ে শুরু হবে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি ডু দ্য ওয়ার্ক। এখানে ডু মানে কি বলতো, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক কি বলতো, অবজেক্ট। এই যে ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন আমরা বসিয়েছি। কিন্তু এইভাবে কিছু কিছু সেন্টেন্স হতে পারে, যেমন ডু দ্য ওয়ার্ক, গেট আউট, কাম ইন, হ্যাঁ এইরকম হতে পারে। তারপরে কিছু কিছু বাক্য কিন্তু আমরা জানি বাক্যটা অ্যাফার্মেটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে কী রকম করে হবে, ঘরের বাইরে যেও না, হ্যাঁ এইরকম নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, ডু নট দিয়ে শুরু হবে, প্রথমে হবে ডু নট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন। তাহলে তুমি এক্সাম্পলটা তুমি কিভাবে দিতে পারো, হলে কি ডু নট ওপেন দ্য ডোর, প্রথমে কি বসাবে, ডু নট বসাবে, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশনটা বসাই দেবে, এইরকম করে হবে। তারপরে ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস বস্তুবাচক অবজেক্ট, এটা আবার কেমন, যেমন কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স এরকম হয়, বাই মি আ শার্ট। এই বাক্যটা দেখো প্রথমে কি বলতো, ভার্ব না, প্রথমে ভার্ব, তারপরে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এরকম কিছু কিছু বাক্য শুরু হতে পারে, এবং প্রত্যেকটা বাক্যই দেখবে মোটামুটি কিন্তু কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপরে কিছু কিছু বাক্য আছে প্রস্তাব করা বোঝাবে, যেগুলো লেট দ্বারা শুরু হবে। তার স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে লেট হবে, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে বস্তুবাচক অবজেক্ট হতে পারে। এখন এরকম এক্সাম্পলটা আমরা কি লিখতে পারি, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। এখানে লেটটা কি ছিল বলো তো, স্ট্রাকচার অনুযায়ী লেট, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট, এই যে ব্যক্তিবাচক অবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, এই যে ভার্ব, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। এইরকম করে এই মোট চারটা স্ট্রাকচারকে ফলো করে মোটামুটি সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্সটা হতে পারে। আর যদি অনুরোধ বোঝায় তাহলে কি হবে জানো, আর যদি অনুরোধ বোঝায় তাহলে শুধুমাত্র এই ভার্বের আগে প্লিজটা বসবে, যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক রয়েছে, ডু দ্য ওয়ার্ক রয়েছে, এখন এর সামনে কি বসাতে হবে, তোমার প্লিজ বসাতে হবে, প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটা করো, এরকম হতে পারে। আসলে প্লিজ দ্বারা আলাদা করো স্ট্রাকচার লেখার কোনো প্রয়োজন পড়ে না। তারপরে কি হবে, বলেছি ডু নট ওপেন দ্য ডোর, দরজাটা খুলো না, এর সামনে যদি তুমি প্লিজ বসাও তাহলে কি হবে, প্লিজ ডু নট ওপেন দ্য ডোর, এই প্লিজ দ্বারা শুরু হয়ে গেল, অনুরোধ বোঝালো। এরকম এই কয়েকটা স্ট্রাকচার আসলে ফলো করবে, ফলো করে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে তোমার লিখতে হবে। এখন তার পরবর্তীটাতে আসি চলো, সেটা হচ্ছে কি অবজেক্টিভ সেন্টেন্সটা আসলে কি আমরা কিন্তু শিখে ফেলেছি পূর্বেই, যেই সেন্টেন্স দ্বারা কোনো যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা এবং প্রার্থনা করা বোঝায় সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। যেমন তুমি 100 বছর বেঁচে থাকো, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, এইরকম বাক্য আছে না, এইরকম বাক্যই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এগুলোর স্ট্রাকচার কেমন হয়, স্ট্রাকচার হয় প্রথমে মে প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন আমরা লিখতে পারি, হ্যাঁ মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, এটা হচ্ছে এক্সাম্পল হতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বলতো, আমরা কিন্তু জানি যে এই সেন্টেন্স দ্বারা তাৎক্ষণিক আবেগ বা অনুভূতি প্রকাশ করে সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কিন্তু প্রথম যে ভিডিও দেখেছিলাম তার ভিতরেও এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কীরকম ছিল সেটা মনে আছে নিশ্চয়, কি অশিক্ষিত ডাক্তার, আল্লাহ জানে কত রুগী এভাবে রাত জেগে জেগে মারা গেছে, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা উদাহরণ। তাছাড়াও অনেক কিছু হতে পারে, ছি ছি তুমি এই কাজটা করতে পারলে, হ্যাঁ তারপরে কি হতে পারে, হুরে আমরা জিতে গেছি, এরকম না, হ্যাঁ ওয়াও, হ্যাঁ কি সুন্দর। এইরকম বাক্যগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বেসিক্যালি তিনটা ওয়েতে শুরু হয়, একটা হচ্ছে হোয়াট এবং হাউ দিয়ে, আবার কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে সেগুলো ইফ এবং হ্যাড দিয়ে শুরু হয়, আর কিছু কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড রয়েছে যেগুলো এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেগুলো কি ও, আহ, এলস, ইউরেকা, অ্যামাজিং, ওয়াও, আউচ, ব্রাভো, ফ্যান্টাস্টিক, আনবিলিভেবল। এই তিনটা ওয়েতে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা শুরু হতে পারে।
এই রকম প্রথমে হোয়াটের সাথে কিন্তু অ্যান অথবা এ বসবে, হ্যাঁ। আর যদি হাউ দ্বারা শুরু হয় তাহলে হাউ হবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ হবে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অতিরিক্ত যদি শব্দ থাকে তাহলে সেটা বসবে, এবং শেষে বসবে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা নিজস্ব চিহ্ন থাকে, সেই চিহ্নটা বসবে। এখন আমরা এক্সাম্পল হিসেবে লিখতে, দেখো আমরা একটা এক্সাম্পল লিখেছি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটা কত সুন্দর, এরকম করে শুরু হতে পারে, হাউ দ্বারা শুরু করেছি কিন্তু। এখন ইফ এবং হ্যাড দ্বারা যদি শুরু হয় তাহলে তুমি স্ট্রাকচারটাকে কি লিখবে? ইফ এবং হ্যাড দ্বারা যদি শুরু হয় তাহলে স্ট্রাকচারটা হবে এইরকম, প্রথমে ইফ অথবা হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে এক্সটেনশন বসবে, তারপরে কি হবে, একটা নোট অফ এক্সক্লেমেশন বসবে। এক্সাম্পলটা একটু দেখে নেই। দেখো আমরা এক্সাম্পল লিখেছি, ইফ আই ওয়ার কি, প্রথমে কি হবে, ইফ বসবে, তারপরে বসাইছি আমরা, তারপরে সাবজেক্ট বসাইছি, ভার্ব বসাইছি, এক্সটেনশন হ্যাঁ বসাইছি, তারপর নোট অফ এক্সক্লেমেশন বসিয়েছি, এইটো হয়ে গেল। তারপরে দেখো যদি এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে তুমি স্ট্রাকচারটাকে কিভাবে বুঝবে, স্ট্রাকচারটা আসলে কি হবে? সেই স্ট্রাকচারটা হবে এরকম, যদি এক্সক্লেমেটরি ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড হবে, তারপরে হচ্ছে বিস্ময়সূচক চিহ্নটা হবে, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে অতিরিক্ত শব্দ, শেষে কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে। এখন এক্সাম্পলটা আমরা কি লিখতে পারি? আমরা এক্সাম্পল হিসেবে এটা লিখতে পারি, অ্যালাস আই এম আনডান, হাই আমি শেষ হয়ে গেছি। দেখো এরকম প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়েছি, তারপরে কি নোট অফ এক্সক্লেমেশন বসিয়েছি, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে কি লিখেছি, অতিরিক্ত শব্দ লিখেছি, শেষে একটা ফুল স্টপ দিয়েছি। এই হচ্ছে আমাদের 5 প্রকারের সেন্টেন্সটা হয়ে গেল, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সব শেষে বলবো তোমরা একটু সেন্টেন্সের পিছনের ব্যাপারটা, সেন্টেন্সের সব থেকে শেষে তুমি কি বসাবে, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে তখন সব থেকে শেষে কিন্তু ফুল স্টপ বসাতে হবে, যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা তুমি করবে সবচেয়ে শেষে কিন্তু কি বসাতে হবে, তোমার প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা করবে তখনও কিন্তু ফুল স্টপ বসাতে হবে, অবজেক্টিভ সেন্টেন্সের ফুল স্টপ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, নোট অফ এক্সক্লেমেশন। সেই বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু কখনো কখনো কি হতে পারে, এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরেও হতে পারে, বাক্যের শেষেও হতে পারে। কখন এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরে হবে, যখন এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকবে। আর যদি এক্সক্লেমেটরি ওয়ার্ড না থাকে, যদি হোয়াট আউ দ্বারা শুরু হয় অথবা ইফ হ্যাড দ্বারা শুরু হয় তাহলে কিন্তু বিস্ময়সূচক চিহ্নটা বাক্যের শেষে বসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সব শেষে বলতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সে কি বসে, সবচেয়ে শেষে বসবে ফুল স্টপ, এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসবে, নোট অফ এক্সক্লেমেশন বসবে। আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিও এবং সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে পারো। আল্লাহ হাফিজ।